তোমার গর্ভে যে তোমার বয়ফ্রেন্ডের সন্তান বেড়ে উঠছে, সে খবর কি তোমার মা-বাবা জানে? মনে রেখো, তোমার বয়ফ্রেন্ড কিন্তু তোমায় বিয়ে করবে না। তখন কি করবে? কথাগুলো শুনে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় মাহিদা। ওর পেটে হাত রাখে। মনে, মনে একটাই প্রশ্ন জাগে। রাহুল কি আমায় সত্যি বিয়ে করবে না? পুরুষ কণ্ঠটি আবার বলে ওঠে, "কি হলো? চুপ করে আছো কেন?" মাহিদা ধাক্কা সামলে প্রশ্ন করে, "আপনি কে? এসব কি বলছেন? আর রাহুল আমাকে বিয়ে করবে না কিনা সেটা আপনি জানেন কিভাবে?" ছেলেটি হেসে বলল, "ফুলের মধু খাওয়া শেষ হলে গেলে ভ্রমর আর তার কাছে ফিরে আসে না। তোমাকে সাবধান করলাম, ভালো থেকো।" এই বলে ফোনটা কেটে দেয়। হতভম্ব মাহিদা ফোনে কলব্যাক করার চেষ্টা করে, কিন্তু দেখে নাম্বারটি বন্ধ। আতঙ্কে এবং চিন্তায় অস্থির হয়ে মাহিদা রাহুলকে ফোন দেয়। কিন্তু রাহুল ফোন ধরছে না। মাহিদা অপরিচিত নাম্বার থেকে কল রিসিভ করে। তখন অচেনা সেই ছেলেটি ফোনের ওপাশ থেকে এসব কথা বলে। চিন্তায় মাহিদার মাথা ভারী হয়ে আসে। এক মুহূর্তে ওর মনে হয়, রাহুল কি সত্যি আমাকে ভালোবাসে, নাকি সে শুধু আমার শরীরের প্রতি আকৃষ্ট? এসব ভেবে মাথার মধ্যে যন্ত্রণা শুরু হয়। ঠিক তখনই মাহিদার ঘুম ভেঙে যায়। চারপাশ তাকিয়ে দেখে সকাল হয়ে গেছে। ঘরের জানলা দিয়ে আলো উঁকি দিচ্ছে। ঘড়ির সময় সকাল 8:30। এতক্ষণে বুঝতে পারে সে আসলে স্বপ্ন দেখছিল। স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে বসে। নিজেকে একটু হাস্যকর মনে হয়। মনে, মনে বলে, রাহুলের সাথে তো এখনো হাত ধরা ছাড়া কিছুই হয়নি। তাহলে প্রেগনেন্ট হওয়ার স্বপ্ন দেখা সত্যি হাস্যকর। কিছুক্ষণ পর মাহিদা আবার ভাবনায় পড়ে যায়। স্বপ্ন সবসময় অবাস্তব হয় না। অনেক সময় স্বপ্নের কিছু অংশ বাস্তব জীবনেও সত্যি হয়। ইদানিং রাহুলের কথাবার্তায় যে শারীরিক ঘনিষ্ঠতার ইঙ্গিত মিলে তা মাহিদা বেশ ভালো করে বুঝতে পারে। সে ভাবে, যদি আমি একদিন রাহুলের প্রলোভনে পড়ে এসব জড়িয়ে যাই, তাহলে কি সে আমায় ঠকাবে? যদি এমন হয়, তবে এই স্বপ্ন কি আমাকে আগাম সতর্কবার্তা দিতে চেয়েছে? মাহিদা দৃঢ় সিদ্ধান্ত নেয়, যতই যাই হোক, বিয়ের আগে সে রাহুলকে কখনোই শারীরিক সম্পর্কের সুযোগ দিবে না। মাহিদার হঠাৎ মনে পড়ল, আজ রাহুল ওদের কিছু কাজের জন্য দুবাইয়ে যাচ্ছে। গতরাতে বলেছিল, তুমি এয়ারপোর্ট পর্যন্ত আসবে তো? রাহুলের ফ্লাইট দুপুর 2টোয়। দ্রুত ফ্রেশ হয়ে মাহিদা ডাইনিং টেবিলে এসে বসলো। মা, বাবা আর ভাই মেহেদি আগেই বসেছিল। মাহিদাকে এত সকালে দেখে সবাই বেশ অবাক, কারণ সে সাধারণত সকাল 11টার আগে ঘুম থেকে ওঠে না। মেহেদি কৌতূহল নিয়ে বলল, আজ এত সকালে ঘুম থেকে উঠলে যে, কোথাও যাচ্ছিস? রাহুল দুবাইয়ে যাচ্ছে, তাই ওর সাথে এয়ারপোর্টে যাব। মাহিদার বাবা মামুন চৌধুরী ভুরু কুচকে বলল, রাহুলকে ভালোবাসিস তা ঠিক আছে, তবে এমন কিছু করিস না যাতে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যায়। মেহেদি বাবার কথার সাথে যোগ করে বলে, রাহুলকে আমার মোটেও সুবিধার মনে হয় না। বড়লোকের ছেলে হলে কী হবে, ভাব ধরে এমন যেন আস্ত একটা টোকাই। মাহিদা বিরক্ত হয়ে বলল, ভাইয়া তুই একটু চুপ করো তো। মেহেদি হেসে বলল, দেখেছো বাবা, তোমার মেয়ে আমার চোখ রাঙায়। মামুন চৌধুরী ধমকের সরে বলল, চুপ করে সবাই। মাহিদা, আমি শুধু বলছি, নিজের আর পরিবারের সম্মানের কথা মাথায় রেখো। মাহিদা শান্তভাবে বলল, বাবা আমি বড় হয়েছি, ভালো মন্দ বোঝার মতো যথেষ্ট বয়স হয়েছে। আমি এমন কিছু করব না যাতে তোমাদের সম্মান নষ্ট হয়। খাওয়া শেষে মাহিদা রেডি হয়ে রাহুলের সঙ্গে দেখা করার জন্য বাড়ির বাইরে এসে দেখলো মেহেদি বাইক বের করছে। ভাইয়া, আমায় কলেজে নামিয়ে দিয়ে আসবি? মেহেদি একটু বিরক্ত হয়ে বললো, বাইকে ওঠ। বাইক চলতে শুরু করলো। মেহেদি ঠাট্টা শুরু বললো, তোর বয়ফ্রেন্ড ছেঁড়া প্যান্ট পরে কেন? সব সময় দেখি কেমন একটু হাঁটু ফাটা প্যান্ট পরে থাকে। মাহিদা বিরক্ত হয়ে বললো, ওটা ওর স্টাইল। মেহেদি হেসে বললো, এসব স্টাইল টোকাইরা করে। এয়ারপোর্টে নামিয়ে দেওয়ার সময় ওর হাতে একটা বস্তা দিয়ে আসিস, যেন দুবাই গিয়ে ময়লা কুড়িয়ে ভালো একটা প্যান্ট কিনতে পারে। মাহিদা রেগে গিয়ে বললো, ভাইয়া তুই কিন্তু সীমা ছড়াচ্ছিস। মেহেদি হেসেই চলল। কলেজের সামনে এসে মেহেদি মাহিদাকে নামিয়ে দিয়ে বলল, যা বললাম মনে রাখিস। মাহিদা রাগে পিছন দিকে তাকায়, কিন্তু মেহেদি বাইক ঘুরিয়ে চলে যায়। কলেজ গেটের বাইরে দাঁড়িয়ে মাহিদা রাহুলের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর রাহুল সাদা গাড়ি করে এসে সামনে থামায়। গাড়ির জানলা নিচে নামিয়ে হেসে বলে, মাহিদা ভেতরে এসো। মাহিদা গাড়ির দরজা খুলে ভেতরে এসে রাহুলের হালকা পারফিউমে ঘ্রাণে তার উপস্থিতি আরও আকর্ষণীয় লাগে। মাহিদা মনে মনে ভাবে, রাহুল সত্যি আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, কিন্তু ভাইয়া ওকে কেন এত অপছন্দ করে? গাড়ির সিটে বসে রাহুল মাহিদাকে লক্ষ্য করে বলল, আজ কিন্তু তোমায় দেখতে অসাধারণ লাগছে। বিশেষ করে তোমার ঠোঁটটা একটু বেশি সুন্দর লাগছে। ইচ্ছে করছে ঠোঁট দুটো একটু মিষ্টি স্বাদ নেই। মাহিদা মুচকে এসে বলল, ইদানিং তোমার কথা আর মনে হচ্ছে তুমি আমাকে খুব কাছে পেতে চাও। রাহুল একটু চুপ করে তারপর বলে, ভালোবাসি বলে তো তোমাকে চাই, প্লিজ একটা সুযোগ দাও। মাহিদা মাথা ঝাড়কালো। দেশে এসে আগে আমায় বিয়ে করো, তবে যতবার কাছে পেতে চাও ততবার দিব। রাহুল হালকা হাসি দিয়ে বলল, বিয়ের পর তো পাবোই, কিন্তু একটু আগে দিলে কি সমস্যা? মাহিদা চুপ করে রাহুলকে এক কঠিন দৃষ্টিতে দেখল। প্লিজ চুপ করো, এসব ভালো লাগছে না। রাহুল একটু হতাশ হয়ে বলল, আচ্ছা ঠিক আছে।
এরপর মাহিদা তার স্বপ্নের কথা রাহুলকে জানালো। রাহুল কোনো উত্তর দিল না, শুধু নীরব। মাহিদা ভাবতে থাকলো, তাহলে কি রাহুল সত্যি আমাকে ঠকানো চাইছে? মাহিদা একটু থেমে রাহুলকে জিজ্ঞাসা করলো, আমার কথার কোনো উত্তর দিলে না কেন? রাহুল এক পলক চুপ থেকে তারপর শান্তভাবে বলল, আমি কখনোই তোমাকে কষ্ট দিব না। আমরা সতর্ক থাকবো, তাই তোমার প্রেগনেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। মাহিদা একটু রেগে বলল, বাদ দাও এসব, যা করার বিয়ের পরেই করো। তোমার মনের বিরুদ্ধে কিছু করতে চাই না। মাহিদা তার কথায় কিছুটা মুচকি হাসলো, কিন্তু মনে মনে কিছুটা অবিশ্বাসও তৈরি হলো। রাহুল যখন চলে গেল তখন মাহিদা বাকি সময়টুকু কাটানোর জন্য কলেজে ক্যাম্পাসে ঘুরতে এলো। রাহুলের সাথে সম্পর্ক প্রায় ১ বছর ধরে চলছে। প্রায় বছরখানেক রাহুল মাহিদার পিছনে ঘুরে তার মন জয় করতে সক্ষম হয়েছে। সে স্টাইলিশ হলেও খুব ভালো মনের মানুষ এবং অন্যদের বিপদে সাহায্য করা এবং মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে তার আন্তরিকতা মাহিদার কাছে বেশ ভালো লেগেছে। কিন্তু এখন ফিজিক্যাল ব্যাপারটা মাহিদার কাছে একটু অস্বস্তিকর হয়ে উঠছে। সে ভাবছে যদি এটা হয়ে থাকে তাহলে হয়তো রাহুল তাকে ঠকাবে। ক্যাম্পাসে একা একা বসে এসব কথা চিন্তা করছিল, তখন তার বান্ধবী ঋতু এসে দাঁড়ালো। একা একা কী ভাবছিস? মাহিদা সব খুলে ঋতুকে বলল। ঋতু কিছুক্ষণ শুনে বলল, তোরা যখন একে অপরকে ভালোবাসিস তখন এসব বিষয় স্বাভাবিক। ভালোবাসা একে অপরকে শারীরিকভাবে কাছাকাছি টেনে নিয়ে আসে। আমি মনে করি এতে কোনো ক্ষতি নেই। মাহিদা বিরক্ত হয়ে বলল, তুই কি মনে করিস বিয়ের আগে নিজেকে ওর কাছে বিলিয়ে দিব? এতটা সস্তা নয় আমি। মেয়েদের আসল সম্পদ তার ইজ্জত। একবার যদি হারিয়ে যায় তো তা আর ফিরে পাওয়া যায় না। যদি কেউ বিয়ের আগে তা হারায় তাহলে আর তার কোনো মূল্য থাকে না। ঋতু একটু অবাক হয়ে বলল, ঠিক আছে বুঝলাম। কিন্তু যদি রাহুল বেশি চাপ দেয় তাহলে রিলেশন থেকে বের হয়ে আসবি? মাহিদা একটু চিন্তা করে বলে, হ্যাঁ, যদি চাপ দেয় তাহলে এছাড়া আর কোনো উপায় থাকবে না। আচ্ছা এখন উঠি, সন্ধ্যা হয়ে এসছে। দুজনে ক্যাম্পাস থেকে বের হয়ে রাস্তায় দিয়ে হাঁটতে লাগলো। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মাহিদা কলেজ ক্যাম্পাসে হাঁটছিল। হঠাৎ সামনে নীল এসে দাঁড়ায়। নীল মাহিদার এক ব্যাচ সিনিয়র। মাহিদা তাকে দেখে একটুখানি ভুরু কুঁচকালো। নীল বলল, কেমন আছো? জি ভালো, আপনি? ভালো। আচ্ছা এখন আসি। মাহিদা কোনো জবাব না দিল না। নীল একটু থেমে থেকে চলে গেল। মাহিদা এক লম্বা নিঃশ্বাস ছাড়ল এবং বলল, এই মানুষটা সব থেকে বেশি বিরক্ত লাগে। বুঝি না সে কি এই দুটো কথা ছাড়া আর কিছু জানে না? তখন ঋতু এগিয়ে এসে বলল, ছেলেটা আমার ভাইয়ের ক্লাসমেট। মেয়েদের সাথে তেমন একটা মেশে না। বেশ লাজুক প্রকৃতির সে। মনে হয় তোকে পছন্দ করে। তাই তোর সাথে প্রতিদিন একবার হলেও কথা বলে। মাইদা হেসে বলল, এসব খ্যাতমার্কা ছেলেকে ভালোবাসতে বয়ে গেছে। ওরে দেখতে ইচ্ছে করে না, শুধু সিনিয়র বলে কথা বলি, নয়তো তাও বলতাম না। ঋতু একটু নরম গলা বলল, তবে কি জানিস এরকম ছেলেরা পাগলের মতো ভালোবাসতে জানে। মাইদা কঠিন গলা বলল, তা তুই গিয়ে ভালোবাস, আমায় বলিস কেন? আমার রাহুল সবার কাছে বেস্ট। মাইদা চলে যাচ্ছিল, তারপর হঠাৎ পিছন ফিরে বলে, ওরে বলিস যেন আমার সামনে না আসে। ওরে ঘৃণা করি আমি। মানে কি বলবো, অসহ্যকর একটা। মাহিদা রাগ দেখে চলে গেল। ঋতু কিছুক্ষণ চুপ করে থাকলো। নীল দূরে একপাশে দাঁড়িয়ে এসব কিছু শুনছিল। তার চোখে কষ্টের ছাপ স্পষ্ট হয়ে উঠছে। মাহিদার কথায় অনেক কষ্ট পেয়েছে সে। চোখ থেকে এক ফোঁটা জল টুপ করে মাটিতে পড়ল। রাহুলের বাবা ২০ তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে নিচে পড়ে সেখানেই মারা গেল। আশেপাশের মাটি রাহুলের বাবার রক্তে ভেসে যাচ্ছে। রাহুল খবর পেয়ে দৌড়ে নিচে এলো। বাবাকে এই অবস্থায় দেখে সে হৃদয় বিদারক চিৎকার দিয়ে বলল, হঠাৎ মাহিদার ঘুম ভেঙে যায়। এতক্ষণ যাবৎ সে স্বপ্নে দেখছিল পুরো শরীর ঘামে ভিজে গেছে। টেবিলের উপর থাকা গ্লাসটা হাতে নিয়ে ঢক ঢক করে পানি খেয়ে হাত দিয়ে মুখ মুছল। ঘড়িতে তাকিয়ে দেখলো রাত 3:30 বাজে। মনে মনে ভাবতে লাগলো, হঠাৎ এমন স্বপ্ন দেখলাম কেন? রাহুল বা ওর বাবা কোনো বিপদ হলো না তো? মাহিদা ফোন হাতে নিয়ে রাহুলের নাম্বারে কল দিল, কিন্তু ফোন বন্ধ। পরক্ষণে মনে হলো রাহুল তো দুবাই গেছে, ওকে তো এখন ফোনে পাওয়া যাবে না। এক অজানা সংশয়ে সে চুপচাপ বিছানার উপর বসে রইল। ঘড়ির কাঁটা 3টা পেরিয়ে 4টার ঘরে পৌঁছেছে, কিন্তু চোখে তার ঘুম নেই। অনলাইনে এসে দেখলো তার ফ্রেন্ড সার্কেলে কেউ লাইনে নেই, সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। ফোন রেখে খাটের সাথে হেলান দিল। এমন সময় ফোনে টুং করে শব্দ হলো। মাইদা ফোন হাতে নিয়ে দেখলো নীল মেসেজ করছে, এত রাতে জেগে আছো কেন? শরীর খারাপ হবে তো? ওর চোখ কপালে উঠল। নীল যে ওর আইডির সাথে অ্যাড আছে তা জানতো না সে। তাই রিপ্লাই করলো, আমার শরীর খারাপ হলে আপনার কি? একটু পর নীল উত্তর দিল, কিছু না। সুন্দর চোখের নিচে কালো দাগ পড়লে তা কিন্তু দেখতে মোটেও ভালো লাগবে না। মাহিদা কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না, তাই বলল, ঠিক আছে ভাই। সে ভাবতে লাগলো নীল অ্যাড হয়েছে কবে। তখন মনে পড়ল গত বছর কলেজ নবীনবরণ উৎসবে নীল কিছু বিবৃতি দিয়েছিল। সেটা ওর খুব ভালো লেগেছিল। তখন ওর আইডির সাথে অ্যাড হয়েছিল। মাহিদা প্রথম দিকে ওর সাথে একটু কথা বলতো, কিন্তু রাহুল বারণ করার পর থেকে আর কথা বলেনি। রাহুল পছন্দ করে না সে অন্য কোনো ছেলের সাথে কথা বলুক। নীল কখনো নিজে থেকে মেসেজ দিত না, মাহিদা মাঝে মধ্যে দিত। তবে নীল বাস্তবে কারোর সাথে তেমন কথা না বললেও মেসেজ আসা মেসেজে
বেশ কথার আলাপ জমাতো। বাস্তবে নীল আর ফেসবুকে নীলের মধ্যে তখন বেশ তফাৎ খুঁজে পাওয়া যেত। মনে হতো দুজন মানুষ আলাদা। রাহুল বারণ করার কারণে মাহিদা ওকে ইগনোর করতে থাকে। নিজ থেকে মেসেজ দিলেও সিন করে না। তাই কলেজে আসলে নীল সামনে এসে প্রতিদিন দুই একটা কথা বলে চলে যায়। যা এখন মাহিদার কাছে অসহ্য লাগে। মাহিদা মনে মনে বলে, একটা ছেলে কতটা নির্লজ্জ হয়ে আমার বয়ফ্রেন্ড থাকার পরেও এমন করে। আমি বারবার বলার পরেও কেন সে কথা বলতে আসে? এটাই মূলত মাহিদা নীলকে ঘৃণা করার আসল কারণ। আগে অবশ্য সম্মান করত, কিন্তু তার এই আচরণে মাহিদার দৃষ্টিতে তাকে বিরক্তিকর বানিয়ে দিচ্ছে। প্রায় একদিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত রাহুলের সাথে কোনো যোগাযোগ করতে পারল না। ওর চিন্তায় মাহিদা অস্থির হয়েছে। অনলাইনে একবারের জন্য আসেনি। হঠাৎ মাহিদা ফোন বেজে উঠল। দেখলো বিদেশি নাম্বার থেকে কল এসেছে। সে রিসিভ করলো। ফোনের ওপাশ থেকে রাহুলের কণ্ঠস্বর ভেসে আসলো। কেমন আছো ডার্লিং? আমায় মিস করছিলে? মাহিদা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তোমার সাথে যোগাযোগ করতে না পারে আমি শেষ হয়ে যাচ্ছি। আর তুমি বলছো মিস করছি কি না? কেন জান, কিছু হয়েছে? আগে বলো, তুমি বা আঙ্কেল ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু কি হয়েছে? আসলে রাতে একটা স্বপ্ন দেখেছি। সেটা দেখার পর থেকে খুব চিন্তা হচ্ছে। কী স্বপ্ন? মাহিদা রাহুলকে বিস্তারিত বর্ণনা দিল। সব শুনে রাহুল হাসতে হাসতে বলল, আজকাল দেখছি তুমি একটু বেশি স্বপ্নের মধ্যে ডুবে থাকো। স্বপ্ন কিন্তু কখনো বাস্তব হয় না। তাই এত টেনশন নেওয়ার কোনো দরকার নেই। খুব শীঘ্রই তোমার সাথে আমার দেখা হবে। হুম? রাহুল কিছু বলতে যাচ্ছিল, এমন সময় হঠাৎ জানলার দিকে চোখ পড়তে যেতেই মনে হলো উপরতলা থেকে মানুষের মতো কিছু একটা নিচে পড়ে গেল। সে তৎক্ষণাৎ উঠে জানলার কাছে দেখলো, নিচে তাকিয়ে দেখলো সত্যি একজন মানুষ পড়ে আছে। আশেপাশে অনেকেই তাকে ঘিরে জড়ো হয়েছে। রাহুল বলল, মাহিদা 1 মিনিট, আমি একটু বাইরে যাচ্ছি, কিছু একটা ঘটেছে। কি ঘটেছে? ফিরে এসে বলছি। রাহুল দ্রুত নেমে এসে দেখলো উপর থেকে পড়ে যাওয়া মানুষটি আর কেউ নয়, সে হলো তার বাবা। মুহূর্তে রাহুলের পুরো শরীর শীতল হয়ে উঠল। কিছুক্ষণের জন্য সবকিছু স্তব্ধ। মাহিদার বলা স্বপ্ন যে বাস্তবে রূপ নিয়েছে, কয়েক মিনিট আগে যে ঘটনা সে স্বপ্নের মতো মনে হয়েছিল, এখন সেই দৃশ্য তার সামনে। এদিকে মাহিদা দুশ্চিন্তায় অস্থির। বারবার মনে হচ্ছে রাহুলের জীবনে বড় কোনো বিপদ আসতে চলেছে। সে রাহুলকে ফোন করলো, কিন্তু ফোন রিসিভ করলো না। ফোন না করায় মাহিদার দুশ্চিন্তা আরও বেড়ে গেল। প্রায় 2 দিন রাহুলের কোনো খোঁজ ছিল না। মাহিদা চিন্তায় অস্থির হয়ে উঠেছিল। অবশেষে রাহুলের ফোন এলো। রিসিভ করতে মাহিদা বলল, কোথায় ছিলে রাহুল? তুমি ঠিক আছে তো? রাহুল এক দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার দেখা স্বপ্ন সত্যি হয়েছে। বাবা মারা গেছে, তুমি স্বপ্নে যেমনটা দেখেছিলে ঠিক তেমনভাবে। কি বলছো কি? সব শেষ হয়ে গেছে। বাবা অনেক টাকার লোন ছিল। তার মৃত্যুর পর ব্যাংক আমাদের সব কিছু নিয়ে নিয়েছে। দেউলিয়া হয়ে গেছি আমরা। আর কিছুই অবশিষ্ট নেই। কাল বাসায় ফিরছি, তারপর দেখা হবে। রাহুল ফোন রেখে দিত। মাহিদা ভাবতে লাগলো ওর দেখা স্বপ্ন এভাবে সত্যি হওয়ার কারণ কি। রাহুল বাসায় ফিরছে। বিকেলে বেলা কলেজের ক্যাম্পাসে দুইজনে বসে আছে। রাহুলের চোখে মুখে চিন্তার ছাপ। মাহিদা জিজ্ঞাসা করলো, কিন্তু চিন্তা করছো? ভাবছি এখন আমি কি করব? আমাদের যে করার মতো কিছুই নেই। মাহিদা রাহুলের কাঁধে হাত রেখে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আঙ্কেল অত বিল্ডিং থেকে নিচে পড়ে গেল কিভাবে? বাবা ইচ্ছাকৃতভাবে আত্মহত্যা করেছে। ব্যবসার অবস্থা খারাপ হয়ে গেছিল। এদিকে ব্যাংকের লোন অনেক বেশি ছিল। এসব চিন্তায় তিনি একরকমের সিদ্ধান্ত নেন। এটা জানলে কি করে? বাবা চিঠি লিখে রেখেছিল সেখান থেকে। ও, মায়ের অবস্থা খুব একটা ভালো না। তুমি এতটা ভেঙে পড়ো না, আমি আছি তো। দেখবে সব ঠিক হয়ে যাবে। দেখি আমি তোমার চাকরির কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা। সন্ধ্যা নাগাদ দুইজন ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার সময় নীলের মুখোমুখি হলো। তখন রাহুল বলে উঠল, আপনি মাহিদাকে ডিস্টার্ব করেন কেন? আমি ওকে বিরক্ত করব নাটক করেন মিয়া? আরেকবার যদি শুনি আপনি ওর আশেপাশে এসেছেন, তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। মাহিদা রাহুলকে বলল, কি বলছো? উনি আমায় বিরক্ত করে, এটা তোমায় কে বলল? সে তো তোমার মেসেজ দিত, এটা কি বিরক্ত নয়? এটা অনেক আগের কথা, এখন বলে লাভ নেই, চলো এখান থেকে। সে রাহুলের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। যাওয়ার সময় রাহুল ঘুরে নীলের দিকে তীব্র রাগি চোখে তাকালো। নীল নীরব হয়ে দাঁড়িয়ে রইল। মাহিদা রাতের বেলা খাবার সময় ওর বাবাকে রাহুলের ব্যাপারে সব জানালো। সব শুনে মামুল বলল, ওকে আমার অফিসে আসতে বলো, দেখি ওর জন্য কি করা যায়। ধন্যবাদ আব্বু। মানুষের অবস্থার পরিবর্তন হতে সময় লাগে না। তবে যাই হোক, সে যদি এখন ভালো হয়ে থাকে, তবে তার হাতে তোমায় তুলে দেব। সে তো ভালোই ছিল। রাত গভীর। রাহুল একা একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। চারপাশ শুনশান। রাস্তার বাতিগুলি ঝিমিয়ে আছে। মাঝে মাঝে কোনো বাতি অকারণে চিকচিক করতে জ্বলে উঠছে। রাহুল হঠাৎ পেছন থেকে এক অদ্ভুত আওয়াজ শুনল। জ্ঞান ফেরার পর রাহুল দেখল তার হাত পা বাঁধা এবং সে একটি বড় গাছের নিচে ঝুলছে। চারপাশ অন্ধকার। হঠাৎ সে টের পেল কেউ একজন ওর মুখে পানি ছিটাচ্ছে। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে সে চোখ মেলে তাকালো এবং সামনে এক বীভৎস মুখ দেখতে পেল। রাহুল গলা দিয়ে চিৎকার বেরিয়ে এলো। যেই মুখটা যেন কোনো দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসা এক দানব। মুখের মাংস পচে গলে গিয়েছে। চোখের কোটর থেকে চোখগুলো বেরিয়ে হয়ে ঝুলে আছে। সেই মুখটা একটি গলগল আওয়াজ করে বলল, তোমার সময় শেষ।
এরপর সেই ভয়ানক আঙুলগুলো দিয়ে রাহুলের গলার দিকে তীক্ষ্ণ এক কোপ বসলো। রক্তের ফিনকি ছিটকে বেরোলো। রাহুল ছটফট করতে করতে নিথর হয়ে গেল। অমনি মাহিদার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে হাঁপাতে লাগলো সে। ভয়ে ভয়ে চোখ মুখ শুকিয়ে গেছে। ঘড়িতে 3:30 বাজে। আজ আবারও একই সময় ঘুম ভেঙে গেল। মনে মনে ভাবতে লাগলো রাহুলের কিছু হলো না তো। এই ভেবে রাহুলকে কল দিল, কিন্তু ওর ফোন বন্ধ। সে বেশ দুশ্চিন্তায় পড়ে গেল। এবার মনের মধ্যে একটু বেশি ভয় কাজ করছে। মনে হচ্ছে এই স্বপ্ন সত্যি হবে। ইচ্ছে করছে রাহুলের কাছে ছুটে যেতে, তা পারবে না। রাত কেটে গেল, ভোর হয়ে এলো। সকাল 8টা নাগাদ এক অজানা নাম্বার থেকে ফোন এলো মাহিদার কাছে। ফোন ধরতে অপর প্রান্তে থেকে এক অস্পষ্ট কণ্ঠস্বর ভেসে উঠল। মাহিদা, রাহুলকে রাস্তার ধারে গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। সে আর বেঁচে নেই। মাহিদার ফোন হাত থেকে পড়ে গেল। তার মাথা চক্কর দিতে লাগলো। নিজের দেখা স্বপ্ন যেন বাস্তবে সত্যি হয়ে উঠেছে। পুলিশ রাহুলের লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া পর মাহিদা আর স্থির থাকতে পারল না। রাহুলকে বাসায় পৌঁছে দেখলো চারপাশে কান্নার রোল। রাহুলের মা নিস্তব্ধ হয়ে বসে আছে। চোখের কোণ দিয়ে অশ্রু ঝরছে। আত্মীয় স্বজন কেউ কেউ মাথায় হাত দিয়ে আকাশের দিকে তাকিয়েছেন, যেন কোনো প্রতিকার নেই। মাহিদা চুপচাপ দাঁড়িয়ে রইল। মনে হচ্ছে তার শরীর থেকে শক্তি হারিয়ে যাচ্ছে। রাহুলের জীবনের প্রতিটা মুহূর্ত যেন মনের মধ্যে ভেসে উঠছে। তার সে হাসি মুখ, মৃদু কথাবার্তা, সবকিছু আজ কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে। অবশেষে সে মাটিতে বসে পড়ল। ঠোঁট কাঁপছে, চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু পড়ছে। একসময় সে ঢুকরে কেঁদে উঠল। কান্না যেন থামার নাই। মিতু তাকে অনেক কষ্টে সামলানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই তাকে থামাতে পারল না। মাহিদা মনে মনে বলছে, এটা স্বপ্ন, এটা সত্যি হতে পারে না। রাহুল আবার ফিরবে, আমায় ডেকে বলবে তুমি কেমন আছো জান। কিন্তু বাস্তব বড় নির্মম। রাহুল আর কখনো ফিরবে না। এই চিরতরে চলে যাওয়া তার মনের গভীরে এক বিশাল শূন্যতা তৈরি করছে। পরদিন পুলিশ লাহুরের লাশ তার পরিবারের হাতে তুলে দিল। লাশ নিতে আসা সবাই কাঁপা কাঁপা হাতে কাপড় সরালো। কিন্তু সেই মুহূর্তে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। লাশের বীভৎসতা এমন ছিল যে চোখে দেখা যাচ্ছিল না। লাহুরের চোখ দুটো উপড়ে ফেলা হয়েছে, ঠোঁট কেটে নেওয়া হয়েছে, মুখের চারপাশে অগণিত আঁচড়ের দাগ। তার গলায় এত গভীর ক্ষত যে মনে হচ্ছে কেউ নিঃসংকোচে রাহুলকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। মাহিদার সামনে এসে লাশের এই ভয়ঙ্কর অবস্থা দেখে চিৎকার করে পেছনে সরে এলো। তার চোখ মুখ শুকিয়ে গেছে, ঠোঁট কাঁপছে, অথচ কোনো কথা বের হচ্ছে না। সে মনে মনে বলল, এটা কে করলো? কে রাহুলের সাথে এতটা নৃশংস হতে পারল? রাহুলের মা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। আশেপাশের মানুষজন অস্থির হয়ে উঠল। কেউ তার মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করলো। মাহিদা নিতহত দাঁড়িয়ে আছে। মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, রাহুলকে এমন শত্রু ছিল যে তাকে এমন নির্মমভাবে হত্যা করলো? পুলিশ জানায় তদন্ত চলছে, তবে খুনির কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। প্রায় 15 দিন হলো রাহুল মারা গেছে। সময়ের সাথে মাহিদা ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু একটাই প্রশ্ন বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে, কেন আমি বারবার এমন স্বপ্ন দেখি? আর কেনই বা সেগুলো সত্যি হয়? এর পিছনে লুকিয়ে থাকা রহস্যটা কি? কলেজে এসে মাহিদা এই বিষয়টা মিতুকে বলল। মিতু সব শুনে কিছুক্ষণ চুপ থেকে অবিশ্বাস্য ভরা কণ্ঠে বলল, এটা কি করে সম্ভব? তুই স্বপ্নে যা দেখিস সেটা একদম বাস্তবে ঘটে? ঠিক তাই। প্রথমে আমিও স্বপ্ন ভেবেছিলাম, কিন্তু এখন মনে হয় এটা কোনো স্বপ্ন নেই। রাহুল আর ওর বাবা মৃত্যুর সাথে তোর স্বপ্নের সাথে কোনো যোগসূত্র আছে, কিন্তু কেন আর কিভাবে এটা সম্ভব জানি না। আচ্ছা, স্বপ্নে খুনিকে দেখেছিলি? হ্যাঁ, দেখেছিলাম। সে কোনো সাধারণ মানুষ ছিল না। তার চেহারা এতটাই বিভৎস ছিল যে আমার মনে হয়েছিল সে যেন মানুষই না। আরে, তাহলে তো এটা সত্যি একটা প্যারানর্মাল ব্যাপার হতে পারে। মৃত্যুর কথা শেষ হওয়ার আগে ওর ভাই এসে ওকে ডাক দিল। মৃত্যু মাহিদার কে বসতে বলে চলে গেল। মাহিদা একা একা ভাবতে লাগলো। এমন সময় নীল এসে সামনে দাঁড়ালো। তাকে দেখে মাহিদা বিরক্তি ভাব নিয়ে মাথা নিচু করলো। নীল পাশে বসে বলল, কেমন আছো? জানি তোমার উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে, কিন্তু বাস্তবতা মেনে নিতে হবে, তাই না? হ্যাঁ। নীল কিছুক্ষণ চুপ থেকে বলল, রাহুলের এমন মৃত্যু অনেক রহস্যময়। তোমার জানা মতো ওর কোনো শত্রু ছিল? সেটা আমি জানি না, কখনো কিছু বলেনি। যেভাবে ওকে মারা হয়েছে সেভাবে কোনো মানুষকে কেউ মারতে পারে না। তাহলে কে মারতে পারে? হয়তো সে কোনো পিশাচ। নীলের কথায় মাহিদা চমকে উঠল। আপনি ঠিক কী বোঝাতে চাইছেন? শুনেছি এই ধরনের ঘটনা সাধারণত অতি প্রাকৃতিক জগতের কাছাকাছি। জানো, আমি একজনকে চিনি যিনি এসব রহস্য নিয়ে কাজ করেন। তার সাথে কথা বললে হয়তো উত্তর পাওয়া যাবে। উনি কে? উনি একজন তান্ত্রিক, রহস্যময় জিনিস নিয়ে গবেষণা করেন। ধুর মিয়া, এসব আজগুবি কথা আমার শুনতে ইচ্ছে করছে না। দেখো, আমি শুধু তোমার মঙ্গলের জন্য বলছি, কারণ তোমার সমস্যাটা সাধারণ কিছু নয়। আমি চাই না তোমার কিছু ক্ষতি হোক। নীলের মুখ দেখে মনে হলো সে সত্যিই সাহায্য করতে চায়। মাহিদা রাগে ফুঁসে উঠে বলল, ধন্যবাদ, এখন দয়া করে চলে যান। শিক্ষিত মানুষ হয়ে এমন মূর্খের মতো কথা বলতে লজ্জা করে না? নীল মাথা নিচু করে চলে গেল। মিতু ফিরে এসে দেখলো মাহিদা রাগে গুম হয়ে বসে আছে। কি হয়েছে? এমন রেগে আছিস কেন? নীল এসে অদ্ভুত কিছু কথা বলল। বিরক্ত লাগছে ওর কথা শুনে। কি বলল?
মাহিদা নীলের বলা কথাগুলো মিতুকে জানালো। সব শুনে মিতু কিছুক্ষণ চুপ থেকে বলল, নীল যা বলছে তাতে ভুল নেই। তোর কথা শুনে তো এমনই মনে হচ্ছে তোর সমস্যাগুলো সাধারণ নয়, এর পিছনে প্যারানর্মাল কিছু থাকতে পারে। তুইও শুরু করলি? তোদের কারোই কথা আর শুনবো না। এইসব বাজে কথা বন্ধ কর। দেখ, একটা বিষয় অস্বাভাবিক হলো, বিষয়টা তোর নিজের মঙ্গলেই ভালো। অন্তত একবার ওই লোকটার সাথে দেখা কর। আর কথা বলিস না যে আমি চলে যাচ্ছি। মাহিদার আগে গজগজ করতে করতে চলে গেল। কিন্তু নীল আর মিতুর কথাগুলো তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। আমি কি সত্যি ওই লোকটার সাথে দেখা করব? যদি ওরা কথা বলছে তা সত্যি হয়? বাসায় এসে মাহিদা দেখলো বাবা মা ভাই রেডি হয়ে আছে। মাউন্টগুলো যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমরা তোমার মামার বাসায় বেড়াতে যাবো। বাবা, কাল আমি বললাম তো, তোমরা যাও, আমি যাব না। বেড়ালে মন ভালো হবে মা, চলো। আমি ঠিক আছি, তোমরা যাও। তখন জবাবে মাহিদার মা বলল, ঠিক আছে, তুই নিজের খেয়াল রাখিস, আমরা কাল সকালেই ফিরে আসবো। আচ্ছা। বাবা মা চলে যাওয়ার পর মাহিদা ফ্রেশ হয়ে ঘুমালো। মাহিদার ভাই গাড়ি চালিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে হঠাৎ একটা ট্রাক পিছন থেকে ওদের গাড়িতে ধাক্কা দিল। অমনি গাড়ি উল্টে রাস্তা থেকে গভীর খাদে পড়ে গিয়ে আগুন ধরে গেল। ঘটনাস্থলে মাহিদার বাবা মা ভাই তিনজনই মারা গেল। ঠিক এমন সময় মাহিদার ঘুম ভেঙে গেল। সে তাকিয়ে দেখলো সন্ধ্যা হয়ে এসেছে। তার মানে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। তৎক্ষণাৎ বাবার নাম্বার ফোন দিয়ে উঠত। একটু পর ফোন রিসিভ করতে মাহিদা বলল, বাবা তুমি ঠিক আছে? হ্যাঁ মা। কেন, কিছু হয়েছে? কিছু না। গাড়ি কে ড্রাইভ করছে? কেন, আমি করছি। এখন আমরা তোর মামাদের সাথে বসে গল্প করছি। এতক্ষণ মাহিদা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে তার মামার সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। পরদিন সকালে ফোনের শব্দে মাহিদার ঘুম ভাঙল। ফোন রিসিভ হতে ওপাশ থেকে বলে উঠল, মাহিদা, আমি তোমার মামা বলছি। তোমার বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তারা আর কেউ বেঁচে নেই। মাহিদা ধীরে ধীরে ফোন নামিয়ে রাখলো। পুরো পৃথিবী যেন থমকে গেছে। তার মাথার ভিতর ঘুরপাক খেতে লাগলো সেই স্বপ্নের দৃশ্যগুলো। গাড়ি উল্টে যাওয়া, আগুনের শিখা, মায়ের চিৎকার, বাবার মুখ। মনে মনে ভাবছে, এটা মাত্র একটা স্বপ্ন ছিল, তাহলে এটা বাস্তবে ঘটলো কিভাবে? মাহিদা কাঁপা কাঁপা হাতে আবারও ফোনটা তুলে নিল। বাবার নাম্বারে ফোন করলো। কিন্তু ফোনের ওপাশে বারবার একটাই শব্দ শোনা যাচ্ছে, দুঃখিত, আপনি যে নাম্বারে কল করেছেন তা এখন বন্ধ। মাহিদা নিজেকে সামলাতে পারছে না, দ্রুত মিতুকে ফোন দিল। মিতু ফোন রিসিভ করতে সে হাউমাউ করে কেঁদে বলল, মিতু, মা বাবা ভাই এরা আর নেই। ওদের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আমি কি করব? আমি কি বলছিস? শান্ত হয়ে যা। আমি কি হয়েছে? আমি স্বপ্নে সব দেখেছিলাম। আমি দেখেছিলাম, কিন্তু কিছুই বিশ্বাস করতে পারলাম না স্বপ্নটা সত্যি হলো। মাহিদার কথাগুলো শুনে মিতু কয়েক সেকেন্ড চুপ করে গেল। তারপর বলল, তুই কোথায় আছিস? আমি এক্ষুনি এসছি, নিজেকে সামলে রাখ। মিতু আসার আগ পর্যন্ত মাহিদা বিছানায় বসে নিঃশব্দে কাঁদতে লাগলো। মনে হচ্ছে তার শ্বাস বন্ধ হয়ে আসছে। এ ধরনের ঘটনা বারবার কেন ঘটছে? কেন সে এতগুলো স্বপ্ন দেখে? কেন সে কিছুকেই আটকাতে পারে না? মিতু এসে মাহিদাকে নিয়ে তার মামার বাসায় গেল। সেখানে শোকের সাগরে ডুবে থাকা আত্মীয় স্বজনের মাঝে মাহিদা প্রাণহীন হয়ে বসে থাকলো। রাতের বেলা যখন সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখন মাহিদা নিঃশব্দে বারান্দায় গিয়ে আকাশের দিকে তাকালো। তার মনে হাজারো প্রশ্ন ঘুরছে। এটা কি কোনো অভিশাপ, নাকি আমি কোনো কারণে এসব দেখছি? আমি কেন বারবার এমন ঘটনা, ভয়ঙ্কর ঘটনা স্বপ্নে দেখছি? তখনই নীলের কথাগুলো তার মনে পড়ল। নীল বলল, তোমার সমস্যাটা সাধারণত নয়, এর পিছনে হয়তো কোনো অদৃশ্য শক্তি কাজ করছে। মাহিদা মনে মনে বলল, আমি আর বসে বসে কাউকে এভাবে হারাতে পারবো না। আমাকে কিছু একটা করতে হবে। যদি এর পিছনে কোনো রহস্য থাকে, আমি সেটা বের করব। নীল মাহিদা ও মিতুকে নিয়ে এক তান্ত্রিকের কাছে গেল, যে ওকে এই সমস্যা থেকে বের করতে পারবে। তিনজনে একটি কক্ষে বসে আছে। ভিতরে লাল রঙের একটি ছোট্ট লাইট জ্বলছে। তান্ত্রিকের নাম নীতিশ। তিনি মাহিদাকে ওর সমস্যার ব্যাপারে জিজ্ঞাসা করার পর সবটা খুলে বলল। সব শুনে তিনি বলল, তোমায় স্বপ্নবান মারা হয়েছে। তুমি স্বপ্নে যেসব কিছু দেখতে পাচ্ছ, যারা তোমার খুব কাছের মানুষ, কেউ একজন আছে যে তোমাকে সবার থেকে আলাদা করে নিজের কাছে রাখতে চায়। মাহিদা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এটা কে হতে পারে? তোমার সব থেকে প্রিয় মানুষের পরিচিত হবে। মাহিদা ভাবতে থাকে, এটা আবার কেউ হতে পারে? ওর সবচেয়ে প্রিয় মানুষ ছিল বাবা মা, তারপর রাহুল। কিন্তু এদের পরিচিত এমন কেউ তো নেই যে এই কাজ করতে পারে। মাহিদাকে জিজ্ঞাসা করলো, আমার জানা মতে এমন কেউ নেই যে কিনা এই কাজ করতে পারে। হয়তো এমন কেউ করেছে যাকে তুমি চেনো না। নীল, এখন মাহিদাকে এটা থেকে বাঁচানোর উপায় কি? নীতিশ, যে এটা করছে তার কাছে না পৌঁছানো পর্যন্ত কোনো কিছু করা যাবে না। সে যে উদ্দেশ্য করছে, এটা করেছে, সেটা কোনোভাবে সফল হতে দেওয়া যাবে না। সফল না হতে পারলে সে মারা যাবে। আর সফল হলে কী হবে সেটা একমাত্র সেই জানে। নীল, তাহলে আমাদের এখন যে করে হোক তার উদ্দেশ্য নষ্ট করতে হবে। নীতিশ, হ্যাঁ ঠিক তাই। মাহিদা, আমি আবার স্বপ্নে আমি কাউকে মারা যেতে দেখি আর সেটা সত্যি, তাহলে কি করব? নীতিশ,
একটা তাবিজের মতো কিছু মাহিদার হাতে দিয়ে বলল, এটা গলায় পরে রাখবে, তাহলে আর বাজে স্বপ্ন দেখবে না। এটা আশা করি তোমায় বাঁচাবে। মাহিদা তাবিজ তখনই গলায় পড়ল। এরপর সাথে কথা শেষ করে তিনজন বাইরে এসে দাঁড়ালো। মাহিদা নীলকে প্রশ্ন করলো, ওই লোক এসব জানলো কি করে? লোক মুখে শুনছি এই ধরনের মানুষের সাথে একসময় জিন থাকে যারা এদের সবটা জানিয়ে দেয়। তারপরে লোকটির কথা আমার বিশ্বাস করতে মন চাইছে না। মনে হচ্ছে সবটা মিথ্যে বানোয়াট। মিতু বলল, এত কিছুর পরে তুই এসবকে বানোয়াট বলিস কিভাবে? মাহিদা আর কথা বাড়াল না। সে বাসায় যেতে চাইল। তখন নীল মিতুকে বলল, আমার মনে হয় তোমার এই মুহূর্তে মাহিদের সাথে থাকা উচিত। কারণ সে লোক পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত ওর একা থাকা নিরাপদ মনে হচ্ছে না। কখন কি হয় সবটা আমায় বলবে কেমন? ঠিক আছে। মিতু মাহিদের সাথে ওর বাসায় গেল। সন্ধ্যা হয়ে এসেছিল। বাবা মা ভাই ও রাহুল সকলের কথা ভেবে ওর অনেক কষ্টে আছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আশ্চাচ্ছে আর এসব ভাবছে। মিতু বিছানায় বসে ফোন টিপছে। এমন সময় মাহিদার ড্রয়িং টেবিলে আয়নার একটি তীরচিহ্ন ভেসে আসলো। সে ভুরু কুঁচকাল। আয়না ক্রমশ ঘোলাটে হয়ে যেতে লাগলো। মনে হচ্ছে ঘোলা কিছু একটা আয়নার মধ্যে সাইক্লোনের মতো ঘুরছে। নাহিদা আয়নার দিকে তাকিয়ে ক্রমশ ঘোরের মধ্যে পড়ে যাচ্ছে। হঠাৎ সে আনমনে হেঁটে বাইরে যেতে লাগলো। মিতু বলল, কোথায় যাচ্ছিস? মাহিদা কোনো জবাব না দিয়ে নিজের মতো হেঁটে চলছে। মিতু ওর সামনে এসে দাঁড়ালো, কিন্তু সে ওকে তোয়াক্কা না করে নিজের মতো করে হেঁটে যেতে লাগলো। মনে হচ্ছে মাহিদাকে অন্য কেউ কন্ট্রোল করছে। সে তাড়াতাড়ি নীলকে কল করলো সব জানানো। নীল বলল, তুমি ওর পিছু করো, আমি আসছি। মিতু মাহিদার পিছন পিছন যাচ্ছে। যাওয়ার সময় নীলের পথের সাথে দেখা হলো। নীল মিতুকে বাসায় যেতে বলে সে নিজে মাহিদার পিছন পিছন যেতে লাগলো। মাহিদার জনসংগম হতে বেশ দূরে পার হয়ে আসলো। মেইন রোড পার হয়ে সে জমির মধ্যে হাঁটতে হাঁটতে লাগলো। দূরে একটি বাড়ি দেখা যাচ্ছে। সেটা অনেক পুরনো। মাহিদা সেখানে ঢুকে গেল। মাহিদা একটি রুমের ভিতরে ঢুকে চুপ করে দাঁড়িয়ে রইল। নীল দরজার আড়াল থেকে সবটা দেখতে লাগলো। অন্ধকার রুম। ভিতরে হালকা আবছা আলো। নীল ভাবতে লাগলো, মাহিদা এখানে কেন এসেছে? এমন সময় মাহিদার ঘোর কেটে গেল। সে নিজেকে এই জায়গা থেকে অনেক অবাক। সে বুঝতে পারছে না এখানে কি করে এলো। এমন সময় ওর সামনে কারো উপস্থিতি টের পেল। একজন অন্ধকার চিরে ওর সামনে এসে দাঁড়ালো। মাহিদা তাকে দেখে অবাক হয়ে বলল, সায়ন, রাহুলের বন্ধু তুমি? সায়ন হালকা হেসে বলল, হ্যাঁ আমি। মাহিদার অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে। সে আসলেই বুঝতে পারছে না ওর সাথে এসব কি হচ্ছে। কারণ সে জানে সায়ন প্রায় 6 মাস আগে এই শহর ছেড়ে চলে গেছে। কিন্তু এখন সে ওর সামনেই দাঁড়িয়ে আছে। সব কিছু যেন মাহিদার মাথার উপর দিয়ে যাচ্ছে। মাহিদার তান্ত্রিকের কথা মনে হলো। সে বলেছিল সে এসব করছে যে তার সামনে আসবে, তাহলে কি সায়নে এর সব কিছুর পিছনে রয়েছে? মাহিদার রাগী চোখে সায়নের দিকে তাকিয়ে বলল, তার মানে এসব কিছুর পিছনে তুমি ঠিক ধরেছো মাহি? স্বপ্নবার আমি তোমাকে মেরেছি। মাহিদা চিৎকার করে বলল, কেন করছে এসব? তোমাকে পাওয়ার জন্য। প্রথম রাহুলের সাথে তোমার দেখে অনেক ভালো লেগেছিল, কিন্তু কি করব বলো? সে থাকাকালীন তো তুমি আমার হবে না। তাই আমি ওকে সরিয়ে দিলাম। তারপর তোমার বাবা আমাকে সরিয়ে দিলাম, যেন তুমি একা হয়ে যাও। আর সেই সুযোগে আমি তোমায় আমার করে নিতে পারবো। কিন্তু তোমাকে নিজের করে নেওয়ার জন্য অনেক সময় প্রয়োজন। কিন্তু এত দেরি আমার সহ্য হচ্ছে না। তাই এভাবে তোমার দূর থেকে সম্মোহন করছি। মাহিদা রেখে সায়নের কলার চেপে ধরল, কেন তুই আমার থেকে সবাইকে কেড়ে নিলি? এছাড়া কি করতাম? আমি যদি তোমায় ভালোবাসি কথা জানাতাম, তখন কোনোদিনও রাজি হতে না। কারণ তোমরা মেয়েরা ভালো ছেলেদের কখনোই পাত্তা দাও না। শুধু বেছে বেছে খারাপ ছেলেদের, যার ফলস্বরূপ নিজেকে ঠকতে হয়। রাহুল মোটেও খারাপ ছেলে ছিল না। এই কথা শুনে হাসতে লাগলো। তারপর মোবাইলে একটা ভিডিও বের করে মাহিদার হাতে দিয়ে বলল, দেখো এটা। ভিডিওতে রাহুল বলছে, বুঝলি দোষ, মাহিদা আমার জীবনে 3 নম্বর মেয়ে। ও হলো আমার চেয়ে সবার চেয়ে সুন্দরী। এরে একবার বিছানায় নিতে পারলে জীবনধ্বনি। আগের দুটো তো সহজে রাজি হয়েছিল, কিন্তু এই বেডি রাজি হচ্ছে না। রাহুলের এই কথা শুনে মাহিদার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। রাহুল যে এমন কিছু ওর মাথায় রেখেছিল তা সে কল্পনা করেনি। সায়ন হাসতে হাসতে বলল, আজ তুমি আমার হয়ে যাও। দেখো সারা জীবন আমি তোমার হয়ে থাকবো। এই বলে মাহিদার দিকে এগিয়ে আসতে লাগলো। মাহিদা পিছিয়ে আসছে। সে ওকে ধরতে যাবে, এমন সময় নীল এসে সায়নকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপর মাহিদা হাত ধরে ওকে নিয়ে দৌড়তে লাগলো। সায়ন আর পিছু পিছু আসছে। দুইজন মেইন রোডে পার হয়ে চলে এসছে। তখন সায়ন মেইন রোডের উপর এসে থেমে যায়। ওদের দুইজনের উদ্দেশ্যে বলে, প্লিজ মাহিদা, আমি চাই, তা নাও তো আমি শেষ হয়ে যাব। ওরা একবার পিছনে ঘুরে সায়নের দিকে তাকালো। সায়ন আস্তে আস্তে বলল, আমি তোমাকে পাইনি, আর রাহুলও পেল না, এতেই আমি খুশি। অমনি একটা গাড়ি সায়নকে মেরে দিয়ে চলে যায়। সায়নের রক্তাক্ত দেহ রাস্তায় পড়ে রইল। ওর চোখে ক্রমশ বন্ধ হয়ে আসছে। তখন সে বিশাল এক কালো ছায়া দেখতে পেল। সে বলছে, শয়তানের কাজ মানুষের ক্ষতি করা। মানুষ যদি শয়তানের সাহায্য নিয়ে কারো ক্ষতি করতে চায়, সেটা করতে পারে না। তাহলে সে নিজেরই মরে। সে অদৃশ্য হয়ে গেল, আর সায়নও মরে গেল। নীল আর মাহিদা সেখান থেকে দূরে সরে গেল।
দুইজন রাস্তা দিয়ে হাঁটছে। বেশ রাত হয়েছে, হালকা কুয়াশা। চারপাশে কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে। মাহিদা সায়নের কথা ভাবছে। সে রাহুলের কথাগুলো শুনছিল। সায়নের আপন বলে কেউ নেই। সে একদম একা। এই জন্য বোধহয় ভালোবাসার জন্য এতটা পাগল ছিল। এদিকে রাহুলের মনে যে এসব ছিল, এটা ভাবতেই কেমন যেন ঘৃণা হচ্ছে। এমন সময় নীল বলে উঠল, সায়ন ঠিকই বলেছিল। মেয়েরা খারাপ ছেলেদের ভালো মনে করে, তাই দিন শেষে ওরা ঠকে যায়। আমি তোমার সত্যি খুব ভালোবাসি মাহিদা। তুমি আমার হবে কি না জানি না, কিন্তু আমার হলে এটুকু বলতে পারবো, তোমার সম্মান কখনো নষ্ট করবো না, আর কখনো তোমায় ছেড়ে যাব না। এই কথা আজ অনেক দিন ধরে বলতে চাইছিলাম। তোমার বাড়ি এসে গেছে, তুমি এখন যেতে পারো। নীল সোজা চলে যেতে লাগলো। তখন মাহিদা ভাবলো, রাহুলের চোখে অনেক সময় কামনা দেখেছি, কিন্তু ভালোবাসতাম বলে এসব কিছু মনে করিনি। কিন্তু নীলের চোখে আমার প্রতি এক ধরনের সম্মান দেখেছি, যেটা কারো চোখে দেখিনি। হয়তো নীল আমার সত্যিকারে ভালোবাসে। এখন আমার একটাই ভরসা করার মতো হাত দরকার, যে কখনো কোনো পরিস্থিতিতে ছেড়ে যাবে না। মাহিদা আর কিছু না ভেবে দৌড়ে গিয়ে নীলকে পিছন থেকে জড়িয়ে দিল। সে বেশ চমকে উঠল। মাহিদা বলল, একা কোথায় যাচ্ছ? আমার সাথে নিবে না? নীল মাহিদার দুই হাত ধরে ওকে সামনে এনে বলল, আমি সেই কবের থেকেই চাই তোমাকে আমার সঙ্গে নিতে, কিন্তু তুমি তো দূরে থাকো। এখন তো নেই, তাই তো সারাটা জীবনের জন্য তোমার হাত দুটো ধরলাম। দুজনের মুখে হাসি ফুটে উঠল। নীল মাহিদার হাত ধরে এক নতুন জীবনের উদ্দেশ্যে পাড়ি দিল। প্রায় 2 মাস পর নীল মাহিদাকে বিয়ে করে বেশ সুখে আছে। মাহিদা নিজের আপনজন হারিয়ে এক নতুন পরিবার পেয়েছে। সব মিলে বেশ সুখে দিন কাটাচ্ছে। কিন্তু এত কিছু হয়ে গেল, এর পিছনে আসলে কে ছিল তা হয়তো কেউ জানে না। এসব কিছুর পিছনে যে ছিল সে হলো নীল। নীল গোপনে রাহুলের পিছনে আঠার মতো লেগেছিল। সে ওর ব্যাপারে সব খোঁজ নেয় আর ভাবতে থাকে কি করে রাহুলকে সরানো যায়। ঠিক তখনই বুঝতে পারে সায়ন মাহিদাকে পছন্দ করে। তখন নীল ছদ্মবেশে থেকে সায়নকে সবটা শিখিয়ে দেয়। সায়ন উদ্দেশ্য ছিল মাহিদাকে একদিনের জন্য হলেও ভোগ করা, আর নীলের উদ্দেশ্য উম, মাহি ছিল মাহিদাকে সারা জীবনের জন্য কাছে পাওয়া। সায়ন নীলের কথা মতো এক তান্ত্রিকের কাছে গিয়ে স্বপ্নবাণে মারে। যখন মাহিদা একা হয়ে যাবে, তখন সায়ন ওর একাকিত্বতে পাশে থাকবে আর সুযোগ বুঝে ভোগ করবে। কারণ মেয়েদের দুঃসময়ে যে পাশে থাকে, তারা তাকে বেশি ভালোবাসে। এই সুযোগ ভোগ করা কোনো ব্যাপার না, কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার। তাই সায়ন এত অপেক্ষা না করে জাদুশক্তির সাহায্যে ওকে সামনে নিয়ে আসে, যেটা ছিল ওর সম্পূর্ণ ভুল। সে যদি নিয়মের বাইরে কিছু করে তো মারা যাবে, আর তাই হলো। কিন্তু মাহিদার একাকিত্বের সুযোগ নিয়ে নীল ওর পাশে দাঁড়ায়। তাই জয় শেষ পর্যন্ত নীলেরই হলো। স্বপ্ন যখন বাস্তব। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।